এই বাচ্চাগুলো সুইসাইড করতে বাধ্য হচ্ছে। হু ইজ টু বি ব্লেমড? বাচ্চাকে বলে তো লাভ নেই। আর ব্যাপারটা তো শুধু গেমিংয়ে নেই, এখন তো পর্নোগ্রাফিতে চলে গেছে। শরীর থাকলে শারীরিক রোগ হয়, মন থাকলে তো মানসিক রোগ হবেই, হতেই পারে। কিন্তু সিজোফ্রেনিয়াকে মানতে পারেনি কারণ ওটা পাগল। এইগুলো কিন্তু সব শুরু ওই 12 থেকে 16, আমাদের কাছে আছে 20 থেকে 24। আমরা একটা ওয়ার্ডই তো জানি যখন মেন্টাল হেলথের কোনো প্রবলেম হয়, এক্স্যাক্টলি পাগল। যাদবপুর স্টেশনের বটগাছতলা একটা উলঙ্গ লোক রোজ বসে থাকে, ওই লোকটার রোগ কি বলতে পারবি? অটিস্টিক বাচ্চা 2 থেকে 2.5 বছরের মধ্যে সিমটমস ডেভেলপ করে, কিন্তু মা বাবা সেই সম্বন্ধে জানেই না। আপনি যদি কোনো সন্তানের বাবা হন বা মা হন, বা আপনার পরিবারে কোনো 14 বছরের নিচে শিশু থাকে বা বাচ্চা থাকে আপনার পাশের বাড়িতেও, এই ভিডিওটা আপনার জন্য। আমরা মেন্টাল হেলথ নিয়ে আজকের দিনে কথা বলতে শিখেছি। ডক্টর ব্যানার্জি আজকে এসছেন, এমন কিছু টপিক নিয়ে গাইড করেছেন যেটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা ডিপ্রেশন নিয়ে আজকের দিনে কথা বলছি। আজ থেকে 20 বছর আগে মেন্টাল অ্যাওয়ারনেস কতটা ছিল আমরা জানি না, হয়তো অনেকটাই কম ছিল। আজকের দিনে মেন্টাল অ্যাওয়ারনেস পৌঁছচ্ছে, কিন্তু অনেক সময় আমরা শিশু মনস্তত্ত্বকে ভুলে যাই। আমরা একটা 6 বছরের বাচ্চা বা একটা সদ্যজাত শিশু, তারও যে একটা মেন্টাল ডিপ্রেশন হতে পারে বা তার ক্ষেত্রেও যে একটা মনস্তত্ত্ব কাজ করছে। আপনি একটা খেলনা তাকে কিনে দিলেন না, তার মনের মধ্যে কী চললো, সেখান থেকে বড় হয়ে জন্ম নিবে না তো কোনো ডিপ্রেশন। এই জিনিসগুলো যেগুলো আমাদের বাবা মারা ইগনোর করে যাই, যে ও তো ছোট মানুষ, ওর মনের মধ্যে কি হতে পারে, কি চলতে পারে, বড় হওয়ার পরে আমরা ডিপ্রেশন বিষয়টাকে ভাবি। আজকের এপিসোডটি দেখে নিন। আজকের এপিসোডটি আপনার চোখ খুলে দেবে। শুধুমাত্র শিশু মনস্তত্ত্ব নিয়ে আমরা এপিসোডটি বানিয়েছি, এবং ডক্টর ব্যানার্জিকে শুনে নিন শুধুমাত্র এসএসএন কনফোজে। ডাক্তারবাবু নমস্কার, অসংখ্য ধন্যবাদ প্রথমেই আসার জন্য। আজকে আমরা মনস্তত্ত্ব নিয়ে কথা বলতে চাই, মানে যে বিষয়টা নিয়ে আপনিও ব্যাক অফ দ্য ক্যামেরা আমাদের কথা হচ্ছিল, যে আজকে মানুষের প্রচুর সমস্যা বেড়েছে। মনস্তাত্ত্বিক সমস্যাগুলো হয়তো অনেকটা বেড়েছে আগের 15-20 বছর আগের থেকে, যেটা আপনি বলছিলেন যে হয়তো সেলফ অ্যাওয়ারনেস বা এই কারণগুলোর জন্য কম। তো কোথাও গিয়ে আমরা না, মানে এটা প্রত্যেকের মনে হয় যে একটা শিশুর থেকে তারপর সে যুবক হয়, তারপর একটা ইয়ের মধ্যে দিয়ে যায়, সাইকেলের মধ্যে দিয়ে। তো আমি প্রথমেই বলবো যে শিশু মনস্তত্ত্ব বলে আদেও কি কিছু থাকে? আমরা প্রথমে শৈশবেই আসবো। ধর আমি একটা বীজ পুতলাম মাটিতে, নিচে শিকড় বেরোলো, উপরে স্টেমটা বেরোলো, তারপর 2-4টে ডালপালা বেরোলো। প্রথমে গাছটা ছিল এই রকম কেড়ে আঙুলের মতো সরু, 2-4টে সরু সরু ডাল। ধীরে ধীরে শিকড়টা নিচের দিকে বাড়তে শুরু করলো, মাস গেল, বছর গেল, ধীরে ধীরে এই স্টেমটাই ধীরে ধীরে বার্ক হলো, মোটা হতে শুরু করলো, নিয়ে একটা সময় দাঁড়ালো যেখানে একটা অসত্য গাছ আমরা সামনে দেখতে পেলাম। তার মানে ইট অল স্টার্টেড উইথ দ্যাট সিড। ছোট্ট সিড থেকে কিন্তু ওই ছোট্ট জিনিসটা কিন্তু ধীরে 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 বাড়তে বাড়তে অসত্য গাছে দাঁড়িয়েছে। আমাদের হিউম্যান সাইকোলজিও কিন্তু তাই। চাইল্ড সাইকোলজি, অ্যাডাল্ট সাইকোলজি, জেরিয়াট্রিক সাইকোলজি, এইটা কিন্তু আমাদের ডিভিশন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, যাতে বোঝাতে সুবিধা হয়, কিন্তু বেসিক্যালি ওইটা একটা সিডের মতো, যেটা আমরা মাটিতে পুঁতি, শিকড় হয়, ওপরে গাছটা হয়। এইবার প্রশ্ন হলো যে আমাকে শুনতে হয় যে ডাক্তারবাবু এই যে সাইকোলজি আর সাইকিয়াট্রি ব্যাপারটা কি? আলাদা পার্থক্য একটা। হ্যাঁ, সাইকোলজি সাইকিয়াট্রি ইটস লাইক একটা রিলেশনশিপ আমাদের। যেরকম সার্জনের সঙ্গে অ্যানাস্থেসিস্ট হয়, রাইট? অ্যানাস্থেসিয়া না করলে তো আর সার্জন অপারেট করতে পারবে না। এবং কিছু কিছু ছোটোখাটো জায়গা আছে যেখানে অ্যানাস্থেসিয়া লাগে না, স্টিচ করে দেওয়া যায়, কিন্তু বড় কিছু করতে গেলে একটা অ্যানাস্থেসিস্ট লাগে। সিমিলারলি সাইকোলজি আর সাইকিয়াট্রিস্টদের মধ্যে এই সম্পর্কটা হয়। এবার সাইকিয়াট্রিস্ট হতে গেলে ইউ গট টু গো থ্রু এমবিবিএস পাস করার পর আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন করতে হয় সাইকিয়াট্রিতে, তাহলেই আমরা সাইকিয়াট্রিস্ট হতে পারি।
আর সাইকোলজিস্ট হচ্ছে যারা সাইকোলজি নিয়ে গ্র্যাজুয়েশন করেছে, তারপর পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, তারপর এমফিল করেছে, তাদেরকে আমরা বলছি সাইকোলজিস্ট। এবার দুজনের কাজ কি? সাইকোলজিস্টের কাজ হচ্ছে টেস্টিং করা। এবার প্রশ্ন হলো, মানসিক রোগের আবার টেস্টিং কী হবে? হয়, এবং এটাকে আমরা বলি সাইকোমেট্রি বা সাইকোলজিক্যাল প্রোফাইল। আচ্ছা আচ্ছা। আজকে যেমন ধর তোর চোখে দেখতে অসুবিধে হচ্ছে, তুই চোখের ডাক্তারের কাছে গেলি, উনি সব লাগিয়ে টাগিয়ে সব পরিয়ে টরিয়ে টেস্ট করলো, করে বললো আপনার এই পাওয়ার। সিমিলারলি আমাদের সাইকিয়াট্রি লাইনেও এরকম টেস্টিং হয়, এবং এই টেস্টিংটা করলে আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি। এখনকার যা পরিস্থিতি ওয়ার্ল্ড ওয়াইড, আমরা বলছি আজকে ধর ডায়াবেটিস, হাইপার টেনশন, এগুলো আমাদের তো কমন, রাইট, আমরা সবাই জানি। এবং কিছু কিছু জায়গায় এটা একটা স্ট্যাটাস সিম্বল যে দাঁড়া বাবু আমার একটু ইনসুলিনটা নিয়ে নিই, রাইট, ঠিক আছে। কিন্তু সাইকিয়াট্রিতে তো সেসব কিছু নাই, এটা লোকের ধারণা। আমাদের কিন্তু টেস্টিং হয় এবং ডায়াগনোসিস কনফার্ম করি, এবং আমি পার্সোনালি আমার ক্লিনিকে বা যেখানে ক্যাম্পও করি, আমার প্রতিটি পেশেন্ট তারা জানে যে তাদের কি রোগ হয়েছে, এমন কেন ওষুধ খেতে হবে এবং কি ওষুধটা খাচ্ছে। ইনফ্যাক্ট আমি বারবার বলি সৌভিক, সেটা হচ্ছে চারজনের কাছে লুকোতে নেই না, রোগ সম্পর্কে জানতে হলে চারজনকে জিজ্ঞেস করবি না, আর ওষুধ সম্পর্কে জানতে হলে এই চারজনকে জিজ্ঞেস করবি না। আচ্ছা, এই চারজনকে প্রথম হচ্ছে ডক্টর গুগল। আমাদের কিছু হলেই ডক্টর গুগল দেখি, সবকিছুই ক্যান্সার, একদম 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 একদম। দ্বিতীয় হচ্ছে পাশের বাড়ির শ্যামল কাকিমা, ডেঞ্জার জিনিস। তৃতীয় হচ্ছে কাজের মাসি, এবং কাজের মাসিরা খুব সুন্দর, একদম পাড়ার সমস্ত কিছু জানে, পারলে মঙ্গল গ্রহ কি হচ্ছে সেটাও বৌদির সঙ্গে বসে গল্প করতে পারে। আর ফোর্থ হচ্ছে ওষুধের দোকানদার, 3 জেনারেশনের গাঙ্গুলি মেডিকেল শপ। ঠাকুর দাদার দোকানটা খুলেছিল, তারপর বাবা চালাতো, এখন ছেলে চালায়, সব জানে, এবং শুধু রোগ না ওষুধ সম্পর্কেও জানে। এবং এমনও অনেক কেস দেখেছি, আরে আপনাকে এই ওষুধটা দিয়েছে, আপনার তো মৃগী নেই। কারণ দোকানদার জানে ওই ওষুধটা মৃগীতে ব্যবহার হয়, কিন্তু ওই ওষুধটা যে অন্যান্য রোগেও ব্যবহার হয় সেটা তিনি জানেন না। ওই জন্য আমি বারবার বলি, চারজনাকে কখনো জিজ্ঞেস নয়। এক হচ্ছে ডক্টর গুগল, 2 হচ্ছে পাশের বাড়ির শ্যামল কাকিমা, তৃতীয় হচ্ছে কাজের মাসি, চতুর্থ হচ্ছে ওষুধের দোকানদার। এইবার আসি, তো এই সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্টের মধ্যে পার্থক্য আমরা বুঝলাম। একটা হচ্ছে জেনারেল স্ট্রিম, আর একটা হচ্ছে স্পেসিফিক স্ট্রিম, মানে ডাক্তার। এইবার যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম, চাইল্ড সাইকিয়াট্রি বা সাইকোলজি, অনেকের ধারণা সৌভিক যে ছোটদের সাইকোলজিক্যাল প্রবলেম হয় না। আমি এখানেই আসছিলাম একটা প্রশ্নে, যে আমরা তো দায়সারাভাবে নিয়ে নিই বাচ্চাদের মানসিকতাটাকে, ওর আর কি মন হয়েছে বা ও বোঝার ক্ষমতা হয়েছে, এক্স্যাক্টলি, মানে ওর যে মনের প্রতি ইম্প্যাক্ট কিছু পড়তে পারে সেটা আমরা গ্রাহ্যর মধ্যেই পড়ি না। একদম একদম ঠিক। এবং আমি প্রমাণ দিচ্ছি তোকে, দেখ, তাহলেই বুঝতে পারবি। একটা 6 মাসের শিশু, তার আবার কি অ্যাংজাইটি হবে, ডিপ্রেশন। এবার এই 6 মাসের শিশু তার বাবার কোলে আদর খাচ্ছে, বাবা আদর করছে আর বাচ্চাটা খিলখিল করে হাসছে। এই সময় একটা অজানা লোক এসে কোলে নিতে গেল, বাচ্চাটা কেঁদে উঠল। কেন? অ্যাংজাইটি, ভয়। এইবার ওই বাচ্চাটাকে নিয়েই বাবা আদর করছে আর ওপরে ছুঁড়ছে, আবার ধরছে, আর ওপরে যেই ছুঁড়ে দিচ্ছে বাচ্চাটা ওপরে কিন্তু খিলখিল করে হাসছে, কারণ জানে বাবাটা ধরে নেবে। ট্রাস্ট সাইকোলজি, হ্যাঁ, আমরা বলি ট্রাস্ট ভার্সেস মিসট্রাস্ট, এটা একটা থিওরি আছে। যাই হোক, তো বাচ্চাদেরও হয়। আরও উদাহরণ দিই, দেখ, আমরা জেনারেলি অটিস্টিক বাচ্চা 2 থেকে 2.5 বছরের মধ্যে সিমটমস ডেভেলপ করে।
কিন্তু মা বাবা সেই সম্বন্ধে জানেই না। Right. বাচ্চাটার যখন 4 থেকে 6 বছর বয়স হয়, যখন স্কুল থেকে প্রবলেম আসতে শুরু করে, তখন তারা সাইকিয়াট্রিস্টের কাছে আনে এবং তারপর আমরা বাচ্চাগুলোকে হাতে পাই, কিন্তু ততদিনে অনেকটা দেরি হয়ে যায়। এবং একটা 6 বছরের বাচ্চার কাছে 2 বছর কিন্তু ইটস ভেরি কস্টলি। বোঝাতে পারছি? 2 বছর ইজ ভেরি কস্টলি, কিন্তু সেই জায়গাটাও কিন্তু ওরা হারিয়ে দিয়ে বসে থাকে বিকজ অফ অ্যাওয়ারনেসের অভাব। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, সেটা হচ্ছে এই যে রোগগুলো আমরা দেখি না, কজন আমরা জানি? ধর আমি তোকে যদি বলি যে হ্যাঁ রে, ডায়াবেটিস সম্বন্ধে 2টো সেন্টেন্স বল, তুই বলে দিতে পারবি। আমি যদি বলি তোকে হাইপার টেনশন সম্বন্ধে 2টো সেন্টেন্স বল, তুই বলে দিতে পারবি। এমনকি আমি তোকে জন্ডিস অ্যানিমিয়া নিয়েও জিজ্ঞেস করলে তুই বলে দিতে পারবি। কিন্তু আমি যদি তোকে প্রশ্ন করি যে যাদবপুর স্টেশনের বটগাছতলা একটা উলঙ্গ লোক রোজ বসে থাকে শুকনো গলায় মালা নিয়ে, আর নিজের মনে বিড়বিড় করে, ওই লোকটার রোগ কি বলতে পারবি? না, শুধু তুই বলে দেব। এক্স্যাক্টলি, আমরা পাগল বলে দেবো, কিন্তু ওর যে রোগটা আছে, এই রোগটা সিজোফ্রেনিয়া, এবং এটা যে চিকিৎসাযোগ্য, এটা কিন্তু আমরা জানিই না, মানে অ্যাওয়ারনেস নেই ওই ব্যাপার, একদম নেই। এবং এই যে পাগল শব্দটা তুই ইউজ করলি, সরি, ইট ইজ আ ফ্যাক্ট। এবং আজকে আমার কথাই বলি, আমার মা বাবা চাইনি আমি সাইকিয়াট্রি করি, এবং বলেই ছিল যে পাগলের ডাক্তার কেন হবে। কিন্তু আজ যেখানেই ওরা থাকুন, আজকে এখানে নেই, ওদের আশীর্বাদে কিন্তু আজকে এখানে পৌঁছেছি। এবং আজকে তুই ভাব, যখন কেউ বলে ও আপনি রামপালের বাড়ি যাবেন, আচ্ছা বলুন না তো পাগলির বাড়ি, মানে ওর এক বোন মানসিক। আমরা কিন্তু স্ট্যাম্পটা দিই এইভাবে। আমরা একটা ওয়ার্ডই তো জানি যখন মেন্টাল হেলথের কোনো প্রবলেম হয়, এক্স্যাক্টলি, পাগল। পাগল। এবং এখান থেকে যতক্ষণ না বেরিয়ে আসছি, ততক্ষণ কিন্তু আমাদের প্রবলেম মিটবে না। তার কারণ আজকে তোর বাড়িতে নেই, কাল যে তোর বাড়িতে হবে না তা তো নয়। এবং তোর বাড়িতে তো তুই শুধু নয়, তোর মা বাবা ভাই বোন বৌদি ভাইপো ভাইজি ভাগ্নি জামাইবাবু, 10 জনের মধ্যে একজনের হতে কতক্ষণ সময় লাগে? কিন্তু আমাদের অসুবিধা যেটা হচ্ছে অ্যাওয়ারনেসের অভাব। আজকে আর একটা কথা বলি, দেখ এখন ফ্যামিলি ছোট হয়ে গেছে, মা বাবা এক ছেলে এক মেয়ে, বা মা বাবা এক ছেলে, ছেলে মেয়েরা বিদেশে থাকে, কারণ ওখানে থাকে, ওখানে উপার্জন করে, সুযোগ সুবিধা আছে। তো মা বাবা কলকাতা শহরে বা আমাদের গ্রামের বাড়িতে পড়ে আছে। ডিমেনশিয়া বলে একটা রোগ আছে। আচ্ছা, সেই রোগটা কিন্তু দিনে দিনে বাড়ছে। মানে এটা একাকিত্বে ভোগা কি কোথাও? নো 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 ডিমেনশিয়া হচ্ছে, ধর আমাদের বয়সের সাথে সাথে আমাদের কালো চুল সাদা হয়, আমাদের চামড়া কুচকে যায়, চোখে ক্যাটারাক্ট হয়, এগুলো বাহ্যিক, আমরা বাইরে থেকে দেখতে পাই। কারুর এটা 40 বয়সে হয়, কারুর 60-এ হয়, কারুর 70-এ হতো, 65-তে মরে গেল। আমরা যদি সবাই 150 বছর করে বাঁচি, তাহলে আমাদের এই সব চেঞ্জগুলো হবেই। তো এটা বাহ্যিক যেমন দেখি, সেরকম শরীরের ভেতরেও চেঞ্জ হয়। যেমন হার্টের পাম্পিং ক্ষমতা কমে যায় যত বয়স বাড়ে, হজম শক্তি কমে যায় যত বয়স বাড়ে, কিডনির প্রবলেম দেখা দেয় যত বয়স বাড়ে। সেরকম ব্রেনেও তো চেঞ্জ হয়। ব্রেনে কি চেঞ্জ হয়? ব্রেন শ্রিঙ্ক করে যায়, শুকুতে শুরু করে। বোঝাতে পারলাম? এবং এটাই আমরা যখন এমআরআই করে দেখি, আমরা বলি কর্টিক্যাল মানে হচ্ছে ব্রেন অ্যাট্রফি, মানে শুকিয়ে যাওয়া। আচ্ছা, এবার যে প্রশ্নটা তোকে করবো সেটা হচ্ছে, এমন কোনো ওষুধ আছে সবিক যেটাতে খেলে সাদা চুল আবার কালো হয়ে যাবে, বা চামড়া টান টান হয়ে যাবে? টোটকা তো অনেকে অনেক কিছু বলে, বাট ওষুধ নেই, নেই। তো এমন কোনো ওষুধ নেই যে ওষুধে ডিমেনশিয়া ঠিক হবে। এইবার ডিমেনশিয়ার সিমটমগুলো কি, আমি ছোট ছোট করে বললে আমার মনে হয় দর্শকদের সুবিধা হবে। এটা ডিমেনশিয়া ব্যাপারটা কি? ডিমেনশিয়া হচ্ছে
জেনারেলি তিনটে জিনিস হয় এদের। প্রথম যেটা প্রবলেম শুরু হয় সেটা হচ্ছে মেমোরি লসের। হ্যাঁ, মেমোরি দু রকম হয়, একটা প্রেজেন্ট মেমোরি, একটা পাস্ট মেমোরি। পাস্ট মেমোরি হচ্ছে তুই যখন ছোট ছিলি তোর বাবা তোকে সাইকেলের পেছনে নিয়ে স্কুলে পৌঁছে দিত, হ্যাঁ, আমাকে প্রথম কাশ্মীর নিয়ে গিয়েছিল ট্রেনে করে, ইত্যাদি ইত্যাদি। পাস্ট মেমোরি এইগুলো ঠিক থাকে। আচ্ছা, প্রেজেন্টটা? প্রেজেন্ট মানে হচ্ছে দুপুরে খেয়েছে কি ভুলে যায়। ওকে, ঠিক আছে। অর্থাৎ ফার্স্ট গেল মেমোরি, সেকেন্ড গেল ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন তিন রকম হয়, ওরিয়েন্টেশন টাইম, ওরিয়েন্টেশন প্লেস, ওরিয়েন্টেশন পার্সন। আচ্ছা, ওরিয়েন্টেশন টাইম মানে হচ্ছে ধর সন্ধে 7টার সময় গিয়ে বলবে, আরে ওর তোকে তো কলেজ যেতে হবে, ভোর হয়ে গেছে। এটা হচ্ছে ওরিয়েন্টেশন অফ টাইম। ওরিয়েন্টেশন অফ পার্সনটা কি? ভুল মানুষকে ভুল। হ্যাঁ, এ তো আমার মেয়ে নয়, এ তো বৌমা। টাইম, প্লেস, পার্সন। প্লেস মানে হচ্ছে এটা আমার ঘর নয়, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে হচ্ছে ডিপ্রেশন, একাকিত্ব। তার আগে এই দুটো কিন্তু ম্যানিফেস্টেড হয়ে যায়। বুঝাতে পারছি? এইটা হচ্ছে বেসিক্যালি ডিমেনশিয়া, এবং এটা কিন্তু বাড়ছে। এবং আমরা যারা প্র্যাকটিস করি আমাদের কাছে এই ধরনের পেশেন্ট বাড়ছে। যেমন তুই বললি বাচ্চাদের কিন্তু এখন প্রবলেম ধীরে ধীরে বাড়ছে। এবং আমি এখানে একটা বেসিক প্রশ্নে আসি, মানে মানসিক রোগের সমস্যাগুলো বাড়ছে তার কারণ আমরা মানসিক রোগকে মানসিক রোগ বলে কোনো গণ্যই করিনি প্রথমত। তো একদম মানে রোগ বলে আমরা এটাকে ভাবিনি যে রোগ, হ্যাঁ, যে এটাও কোনো রোগ হতে পারে। মন খারাপ লাগছে বা তার থেকে বেশি কিছু হয়েছে, ও কিছু না, তুই গিয়ে এটা করে নে, বা ওই আপনি যেটা বললেন ওই বিষয়টা। তো এখন হয়তো আমরা সেটাকে আমাদের মানে সিরিয়াস নেওয়া উচিত, নিতে বাধ্য আমরা, দ্য টাইম হ্যাজ কাম। এবার আমি যেটাতে আসছিলাম সেটা হচ্ছে, তাহলে শিশুদের যেটা হয় যে ছোট থেকেই আমাদের যখন একটা বাচ্চা কিছু একটা আবদার করছে বা বিভিন্ন রকম বিভিন্ন কিছু থাকে, আমরা বাবা মারা তাকে মানে দৃষ্টি নিক্ষেপ করে দিই সেই জিনিসটা, বা সে বেশি ডিস্টার্ব করবে জন্য একটা মোবাইল দিয়ে বা টিভির সামনে রেখে অনেকক্ষণ ধরে বসিয়ে দিলাম। এই জিনিসগুলো আজকের দিনে আজকের প্যারেন্টিংয়ে কিভাবে মানে এফেক্ট করছে? মানে আমাদের সময় তো কোথাও একটু ডিফারেন্ট ছিল এবং আপনাদের সময় অনেকটাই আলাদা ছিল। না, এইটা আমি বলি, এটা কোভিড থেকে বেশি শুরু হয়, আমরা যেভাবে দেখছি পুরো ব্যাপারটা। দেখ, আমাদের সময় আমরা ক্লাস 9-10-এ পেয়ারা চুরি করতাম, তারপরে ভুট্টা চুরি করতে গিয়ে হাত পা ছড়তো, আম গাছ থেকে পড়ে চোট লাগতো, তারপর আবার বাবার মার খেতাম। ঠিক আছে, এইগুলো আমাদের কাছে বদমাশি ছিল। আবার আমাদের ফুটবল খেলে এসে বুটটাকে পুকুরে ভালো করে ধুতে হতো, স্পাইকসগুলো, কারণ বাবা দ্বিতীয় বুট কিনে দেবেন। বা পেন লিখতে লিখতে নিপটা ভেঙে গেল, ওই নিপ পেতে আমাদের 3 দিন সময় লাগতো। বাবা বলতো খগেনদাকে, খগেনদা রাঙাদাকে বলতো, রাঙাদা সময় পেলে নিয়ে আসতো। এখন পেন বান্ডিল হিসেবে বিক্রি হয় 12টা করে। তো ভাব, আমি আমার কথা বলি, আমি হাফ ডিম খেয়ে বড় হয়েছি। আমি জানি না তুই গোটা ডিম পেয়েছিস কিনা ছোটবেলা। হ্যাঁ, হাফ ডিম খেয়ে বড় হয়েছি, কারণ আমাদের বড় ফ্যামিলি। এবং আমার বাড়িতে যখন মামা মাসি পিসিরা আসতো আমি খুব আনন্দ পেতাম, একটাই কারণে, ওরা এসেছে বলে নয়, আজকে গোটা ডিম পাবো। কিন্তু আমি যখন আমার ছেলেকে কোনো কেকের দোকানের সামনে দিয়ে নিয়ে যাই, তখন যদি বলে বাবা আমি একটা কেক খাবো, তখন আমি গিয়ে সবচেয়ে দামি কেকটা খাওয়াই, এবং ও 2 কামড় খেয়ে বাকি কেকটা মাকে দিয়ে দেয়, মা আর খেতে পাচ্ছি না, মা সেটা 2 কামড় খেয়ে ফেলে দেয়। দিস ইজ দি ডিফারেন্স। তো যেটা আসছিলাম, এই কোভিডের সময় যে ঘটনাটা ঘটল, তখন তো মোবাইল ছাড়া কিছু নেই, এবং যেটা মারাত্মক বিষক্রিয়া হলো আমাদের সোসাইটিতে, সেটা হচ্ছে পড়াশোনাটা শুরু করে দেওয়া হলো মোবাইলে। কিন্তু উপায় ছিল না বলেই এটা হলো। এখানে কিন্তু মা বাবাদের একটা বিশাল রোল ছিল, সেইটা আমাদের মা বাবারা করেনি। এবং তার রেজাল্ট কিন্তু এখন পাচ্ছে, ওই বিষক্রিয়াটা কিন্তু এখন পাচ্ছে। তারা এখন আমাদের কাছে এসে বলছে
এবং আমাদের DSM এর ক্রাইটেরিয়া অনুযায়ী এখন ইন্টারন্যাশনালি এটা অ্যাক্রিডিটেড হয়েছে যে ইন্টারনেট গেমিং বলে একটা রোগ, এবং এটা ডায়াগনোসিস হচ্ছে, মানে এটা রোগ ডায়াগনোসিস হচ্ছে, আমরা প্রেসক্রিপশনে লিখছি, এবং তার ট্রিটমেন্ট প্রোটোকল বেরিয়েছে আলাদা। কিন্তু তার জন্য দায়ী কিন্তু বাচ্চাগুলো নয়। আমরা বাচ্চা যখন থাকি, বা একটা যে কোনো বাচ্চা, দে আর অলওয়েজ ইনকুইজিটিভ, দে আর অলওয়েজ ইনকুইজিটিভ। এটা টিপছে, ওইটা টিপছে, ওইটা টিপছে। এবার মা বাবাকে তো একটু খেয়াল রাখতে হবে, একটু উপরে রাখতে হবে যে কি হচ্ছে, এবার রাখ, বা গেমিং খেলিস না। আর ব্যাপারটা তো শুধু গেমিংয়ে নেই, এখন তো পর্নোগ্রাফিতে চলে গেছে। রাইট। এবং গেমিং তো শুধু নয়, পর্নোগ্রাফিতে গেছে। এবং এমন প্রচুর ঘটনা বা দুর্ঘটনা ঘটছে, এটা আমাদের পেপারেও বেরোচ্ছে, যে বাচ্চাগুলো সুইসাইড করতে বাধ্য হচ্ছে। তুই ভাব, এটা কত বছরের শিশুরা? তো ওই ভিডিও কল ধর 12-14 বছর বয়সে আমার কেস জানা আছে, যেখানে ছবি তুলে পাঠাচ্ছে, সে ওটা সাইটে দিয়ে দিচ্ছে। রাইট। এবং সেখানে বাচ্চাগুলো সুইসাইড করছে। হু ইজ টু বি ব্লেমড? বাচ্চাকে বলে তো লাভ নেই। আজকে যদি আমার একটা 16 বছরের বাচ্চা, সে সবে স্কুল পাস করেছে, 10 পাস করেছে, সে এসে যদি বলে, বাবা বোতলটা এনেছি, মাকে বলো একটা জল দিতে আর একটা গ্লাস, মা কি এনে দেবে? মা কি বলবে? তো না। তো সেই নাটা এখানেও বলতে হবে। আমি বোঝাতে পারছি? মানে আমি এখান থেকে যেটা একটু বুঝতে পারছি যে কোথাও গিয়ে মানে আমাদের না প্রকৃতির সাথে থাকা উচিত। আপনি যেটা ইনফ্যাক্ট বললেন যে আমি নিজেও জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, যার জন্য ওই শেয়ারিংয়ের ব্যাপারটা থেকে গিয়েছে। মানে এই মূল্যবোধ, মানবিকতা কথাগুলো কোথাও গিয়ে মানে শিশু মনস্তত্ত্বে প্রভাব ফেলে এবং সেটাই ক্যারেক্টার বিল্ড করে। একদম ওইগুলোই ডালপালা ছড়ায়। রাইট। এবং একটু এগুলোর থেকে দূরে গিয়ে প্রকৃতির মধ্যে থাকা, যেটা কিনা আজকে হয়তো নেই। মানে এগুলোই মেন এফেক্টের কারণটা আমি বলছি, অনেকটা যে দাদু দিদিমাকে পাচ্ছে না বাচ্চারা। একদম তাই। এবং আজকে ধর আমি বলি, আমি একসময় ক্যাম্পিং করতাম, ক্যাম্পিং ইনস্ট্রাক্টর আমি HMA দার্জিলিং থেকে, মাউন্টেনিং ট্রেনিংও নেওয়া আমার। তো আমি 10-12 বছর অবধি আমি হাই অল্টিটিউড ট্রেক করেছি, এক্সপিডিশন করেছি, এবং আই ওয়াজ এ রক ক্লাইম্বার। তো ওই সময় আমি দেখেছি ছেলেপিলেদের মধ্যে মানে একটা জোশ, একটা উন্মাদনা ছিল। তো আজকালকার ছেলেপিলেগুলোকে দেখ, শুয়ে পড়ে রয়েছে, মোবাইল নিয়ে বসে রয়েছে। একদম। কজন 4টে বাজলে মাঠে দৌড়োয়? কজন আছে আমাকে বল? কিন্তু আমরা স্কুল থেকে এসেই জুতো মোজা খুলে জামা কাপড়টা ছেড়ে ব্যাগটা ফেলে দিয়ে মাঠে দৌড়তাম। বিবেকানন্দ যে যুবকদের কথা বলতে চেয়েছিল অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি। অতএব যে কারণে আমরা এখন যারা মাউন্টেনিং করতাম একসময়, দেখ এখন তো পারা যায় না, কারণ যে কোনো এক্সপিডিশনে যেতে গেলে 1.5 থেকে 2 মাস সময় লেগে যায়। প্লাস তোকে আগে থেকে নিজের শরীরটাকে তৈরি করতে হয়, সেখানে 3-4 মাস যায়। তো এখন দেখ ভাই, আমাদের ক্লিনিক করব না ক্যাম্প করব, তো সেগুলো আমাদের করতে পারি না। কিন্তু আমি যেখানে সুযোগ পাই আমি এই অ্যাওয়ারনেসটা করি যে ক্যাম্পিং ইজ এ মাস্ট। 3 রাত্রির 4 দিন যা বাচ্চাগুলো আমাদের সঙ্গে থাকে, ওরা যখন ট্রেনে করে ফেরে না, চোখ ছলছল করে, ওদের ছলছল করে। এবং লোকের তো ওখানেও কনসেপ্ট ভুল। দেখ, আমরা মেন্টাল হেলথ নিয়ে শুরু করেছিলাম, আমি সরি ক্যাম্পিংয়ে চলে যাচ্ছে, কিন্তু ইটস পার্ট অফ হেলথ। একেবারেই তাই, ইটস পার্ট অফ হেলথ। আজকের লোকের ওখানেও ভুল ধারণা। দেখ, অনেকের ধারণা আছে আমরা দড়ি বেয়ে নাকি উঠে যাই। ইট ইজ নট দি ফ্যাক্ট। আমাকে উঠতে হয় হাত দিয়ে পা দিয়ে। যদি পড়ি তবে আমার বডিটাকে যেন খুঁজে পাই, দড়ি দিয়ে বাঁধা থাকবে। অতএব ব্যাপারটা অতটা সহজ নয়, কিন্তু অতটা কঠিনও নয়। তো যেটা আমি বলছিলাম যে এই গাছপালা ইত্যাদি ডিপ্রেশন সঙ্গে একটা যোগ আছে। মনের আনন্দ ফুর্তির সঙ্গে কালারের যোগাযোগ আছে, এটা তো মানবি। রাইট। আমি একটা জিনিস এখানে গাছপালার থেকে জিজ্ঞেস করবো। আমরা এটা শুনেছি মন খারাপ থাকলে গাছকে জড়িয়ে ধরলে মানে এই একটা শোনা যায়, সেটা নাকি অনেক কমে যাবে। এটা সাইন্টিফিক্যালি কতটা আমি জিজ্ঞেস করছি। দেখ, ওয়ার্মথ বলি, ওয়ার্মথ। ওকে।
আমি সেদিনে একটা প্রোগ্রাম করলাম এই গাছপালা নিয়েই। তো আমার বক্তব্য যে আমার নিজের বাগান আছে, ছোট্ট বাগান, টেরেসে ফুলের বাগান আছে, আর ছাদে আমার সবজির বাগান আছে। এবং সেই সবজির বাগানে ধর ওই বাগান থেকে টবে আমি আম খেয়েছি, আমি বাতাবি লেবু খেয়েছি, আমি কী বলে কমলা লেবু, এই কমলা লেবুটা খুব টক, হ্যাঁ কিন্তু কমলা লেবু হয়, আমি আঙুর খেয়েছি। তো হয়, তো আমার রোজ কাজ হচ্ছে সকালবেলা গিয়ে বাগান থেকে হলুদ পাতাগুলোকে ছিঁড়ে ফেলি। তো দিস টাচ, এক্স্যাক্টলি, কারণ দেখ গাছ কিছু চায় না আমাদের কাছ থেকে, গাছ আমাদের কাছ থেকে কিচ্ছু চায় না, একটু জল চায় আর একটু আদর চায়। ওদের আদর তো চুমু খাওয়া নয়, ওদের আদর হচ্ছে যে একটু ডালটাকে ছোঁয়া, একটু হলুদ পাতাকে তুলে দেওয়া, একটু গাছটাকে ঝাড়িয়ে দেওয়া, এইটুকুই তো চায়। মানে এটা হয়তো ওই সেই ব্যাক টু দ্য বেসিক্স যেটা, সেটাই আমরা ভুলে গিয়েছি মানে একদম। এবং আবার যাচ্ছি কিন্তু ফেরত। হ্যাঁ, দেখ, ইটস এ সাইকেল। রাইট, মহাভারতও এক কথা বলেছে, গীতাও এক কথা বলেছে, আমরাও এক কথা বলছি, ভবিষ্যতে একই কথা বলবো, ইটস এ সাইকেল। এমন অনেক রোগ আছে যেটা চাইল্ডহুডে শুরু হয়, 12 থেকে 16 বছরে শুরু হয়, ম্যানিফেস্টেড হয় 18 থেকে 24 বছর। অটিজমের একটা ছোট উদাহরণ দিয়েছিলাম, এইটা হচ্ছে বড়দের। রাইট, শুরু হয় 12 থেকে 16-তে, ম্যানিফেস্টেড হয় 20 থেকে 24-এ, আমাদের কাছে আসে 20 থেকে 24-এ। যদি এই অ্যাওয়ারনেসটা থাকে, যদি আমি এই সময় এদেরকে পাই, তখনই তাহলে এতদূর পৌঁছতে পারি না। উদাহরণ দিলে বুঝতে পারবি, সিজোফ্রেনিয়া সবচেয়ে কমনেস্ট রোগী আমরা পাই, ডিপ্রেশন, বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার, ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, যেটাকে আমরা বাংলা ভাষায় ছুটিবাই বলি। এইগুলো কিন্তু সব শুরু ওই 12 থেকে 16, আমাদের কাছে আছে 20 থেকে 24-এ। অতএব এই অ্যাওয়ারনেসটা যদি আমরা করতে পারি, যেটা আজকে আমরা করছি এখানে বসে, এবং আমি সাইকিয়াট্রিস্ট হিসেবে আমাদের পুরো সাইকিয়াট্রিস্ট সমাজের তরফ থেকে তোদের টিমকে ধন্যবাদ জানাই যে এই সুযোগটা দিয়েছিস আমাদের এই লোকের সামনে দুটো কথা বলার জন্য অন মেন্টাল হেলথ। তো এইটা যেমন একটা ঘটনা। আবার দেখ, একটা মজার কথা বলি, এডিএইচডির কথা বলছিলাম। এডিএইচডি মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই বাচ্চাগুলো কীরকম, এই দেখ 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 দেখ, এই ধর 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 ধর, এই এখানে উঠে যাচ্ছে, এই পেন্সিল দিয়ে খোঁচা মেরে দিল, এই ক্লাস থেকে বেরিয়ে গেল, নিয়ে মাঠে ঘুরছে। এদেরকে বলা এডিএইচডি, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। এই যে ছটফটানি করছে, এটা তো হাইপার অ্যাক্টিভিটি। এবার যে বাচ্চাটা হাইপার অ্যাক্টিভ, সে বাচ্চাটা অ্যাটেনশন দেবে কী করে? অতএব সে পড়াশোনা করতে পারছে না, তার মানে স্কুল থেকে কমপ্লেন আসে। বুঝতে পারছি? হ্যাঁ, আমরা সেটাকে হয়তো গ্রাহ্য না করে বকাবকি করছি। এক্স্যাক্টলি, আমরা বকাবকি করছি। এবং পাশের বাড়ির শ্যামল কাকিমা বলছে যে এই বয়সে তোরাও ছিলি। হ্যাঁ, রাইট রাইট রাইট। হলো, তাহলে এডিএইচডিটা চলতে শুরু করলো। পরে ওখান থেকে 8 থেকে 12 বছরের মধ্যে কন্ডাক্ট ডিসঅর্ডার আসে, ওই রোগ থেকেই। কন্ডাক্ট ডিসঅর্ডারটা কীরকম? একটা কুকুর বসে আছে, একটা ঢিল মেরে দিলি, বা বেড়ালটা শুয়েছে, ল্যাসটা ধরে ঘুরিয়ে ছেড়ে দিলি, ঠিক। বাবার লাইটারটা পড়ে আছে, গিয়ে পর্দা জ্বালিয়ে দিলি। মানে যে কোনো কিছু প্রাপ্তবয়স্ক হওয়ার পর অস্বাভাবিক আমরা যখন ঘটাই, সেটা ছোট বয়সেরই একদম একদম একদম। আমি আসছি, পরে এটা গেল, প্রথমে এডিএইচডি ছিল, এখান থেকে বিহেভিয়ার ডিসঅর্ডার, এখান থেকে কন্ডাক্ট ডিসঅর্ডার, এইবার আসে এএসপিডি, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা আমাদের অনেক বর্তমানে মন্ত্রীদের মধ্যেও পাবি, এবং তাদের যদি হিস্ট্রি নেওয়া যায় আমরা কিন্তু এটাই পাবো। এবং এই কথাটা আমার নয়, এটা বইয়ের কথা। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কারণ আজকে তো দর্শকরা শুনবে, হয়তো আমার নামে কেস ফাইল করলো বা তোর নামেই করলো, হয়তো যে কেমন বক্তব্য রেখেছেন ডক্টর ব্যানার্জি। তো এই আমি উদাহরণটা কেন দিলাম, আমরা যদি এক একটা স্টেজেও যদি ধরে ফেলতে পারতাম, তাহলে আজকে ওই অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারটা হতো না। বুঝতে পারছি? অর্থাৎ মেন্টাল হেলথের যদি অ্যাওয়ারনেসটা ঠিকভাবে হয়, আমরা যে ভয়গুলো পাচ্ছি আগামী প্রজন্মের জন্য, আমরা কিন্তু অনেকটা উতরে যেতে পারবো।
আমি এখানে একটা প্র্যাকটিক্যাল সলিউশনে আসবো। আমি বলছি কোভিডের পরে যারা বাবা মা হয়েছে বা তার 2-3 বছর আগে যারা বাবা মা হয়েছে, তারা, আমি ধরে নিচ্ছি তারা যারা কলকাতায় রয়েছেন, যারা হয়তো সেই গ্রামের ছোঁয়াটা পাচ্ছেন না, তাদের বাবা মা চলে এসছেন, সেই শিশুদের তারা কাজের খোঁজে, তাদের একটা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাট কালচারে থাকতে হচ্ছে, যেখানে হয়তো সবসময় পিতামাতা বা সেই খেলার সঙ্গী সাথীটা অ্যাভেলেবেল নেই। আমি যেমন এটা দেখি যে আজকের বাচ্চাদের, আমার ভাইয়ের বয়সী যদি আমি 10-12 বছরের দেখি, আমাদের সময় যে বন্ধুগুলো ছিল এবং মাঠ, ফাঁকা জায়গা, এই দুটোই অ্যাভেলেবিলিটি কমেছে। ঠিক। তো এই জায়গায় আমি বলবো যে সলিউশন কি, প্র্যাকটিক্যালিটি, আমি ওষুধের দিকে আগেই না গিয়ে বা ডাক্তারের কাছে আগেই না গিয়ে এটাকে কি কিওর? এই জায়গাটা কিন্তু ওষুধ দিয়ে সলিউশন হবেও না সত্যি। আচ্ছা, আজকে তুই ওষুধ খেলি আর দুটো খেলার মাঠ হয়ে যাবে, তা তো হবে না। না 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 না। কিন্তু আমার খেলার মাঠ না হলেও আজকে তো দুপা এগুলো সুইমিং পুল হয়েছে, 4 পা এগুলো তো ফুটবলের কোচিং হয়েছে, যেগুলো আমাদের সময় ছিল না ভাই। একেবারেই সত্যি কথা। আমরা পুকুরে সুইমিং শিখেছি, মানে সাঁতার কাটতে শিখেছি। ফুটবল খেলার জন্য আমাদের কোনোদিন কোচ লাগেনি, জুতো ছিল না, কাদা পায়ে মাটিতে। হ্যাঁ, ঠিক আছে, অ্যাঙ্কলেট পেতাম, মানে আমাদের কি আনন্দ। তো দেখ, দেয়ার ইজ এ সলিউশন, ওয়েন দেয়ার ইজ এ প্রবলেম দেয়ার ইজ এ সলিউশন। অতএব সবসময় হা হা রে চলে গেল রে দোষ দিয়ে, আচ্ছা, মানে সবসময় সমাজকে দোষী করতে হবে না। আমাদেরকেও দেখ, আরো ভালো এক্সাম্পল দিই। দাঁড়া, তোদের একটা গল্প। একটা বুড়ি মা ছিল, সে বুড়ি মাটা একটা জঙ্গলে থাকতো, পাহাড়ের কোলে। সে পাহাড় দিয়ে একটা ঝর্ণা বইত, আর বুড়ি মা কাঁধে একটা বাঁক নিয়ে তাতে দুটো বালতি ঝোলানো থাকতো। আচ্ছা, বুড়ি মা রোজ জল আনতে যেত সেই ঝর্ণার, এবং ঝর্ণার জল নিয়ে আসতো। একটা বালতি রাখতো খাবার জল, আর একটা বালতি থেকে অল্প জল একটা জায়গায় পাত্রে রেখে দিত, যাতে জঙ্গলের হরিণরা, পাখিরা এরা এসে জল খেতে পারে। একটা বালতিতে ফুটো ছিল, টপ 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 করে জল পড়তে থাকতো। তো একদিন ফুটো বালতিটা বললো, বুড়িমা, আমার শরীরে ফুটো আছে, সব জল পড়ে যায়, তাও তুমি আমাকে রেখেছো কেন, ফেলে দাওনি কেন? তো বুড়িমা হাসলো, বলে, দূর বোকা, তুই থাক না যেমন আছিস। বলে, না, তোমাকে উত্তর দিতে হবে, আমার ফুটো থাকা সত্ত্বেও তুমি কেন আমাকে ফেলে দিচ্ছ? তখন বুড়িমা বললো, ঠিক আছে, কাজ কর, তুই আমাকে কালকে এই প্রশ্নটা করবি, যখন আমি জল ভরব। বুড়িমা জল ভরেছে, জল ভরে হাঁটতে শুরু করেছে। বলছে, বুড়িমা, বলো, তুমি কেন ফেলে দাওনি? আমি তো তোমার জল নষ্ট করছি। বলে, আরে গাধা, তুই জল কোথায় নষ্ট করছিস? তুই দেখ, তোর এই যে ফুটা ফুটা জল রাস্তার যে দিকটা পড়ছে, সেই দিকে গাছগুলোতে জলগুলো পড়ছে। দৃষ্টিভঙ্গি এক্স্যাক্টলি সো। আমাদের এইভাবে ভাবতে হবে বাবু। আমরা দোষারোপ একদিকে করে দিলেই পারবো না, সলিউশন খুঁজতেই হবে, এবং সলিউশন ইজ দেয়ার। আজকে যে বুড়িমার গল্পটা বললাম, এই বুড়িমার গল্প কিন্তু ওই বুড়িমা তোর মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। ফুটো বালতিটা তুইও আছিস, আমিও আছি, কিন্তু আমরা এইভাবে ভাবতে শিখিনি। আমরা সবসময় আঙুল দেখাই, আমার বাবা এরকম ছিল। এটা একটা ভালো গল্প। এক ভদ্রলোক ছিল, তার দুটো বাচ্চা ছিল, 2 যমজ ভাই। ভদ্রলোক রোজ সন্ধ্যেবেলা মদ খেয়ে বাড়ি ফিরত, নিয়ে বউকে খুব মারতো, গালাগাল করত, আর বাচ্চা দুটো খাটের তলায় লুকিয়ে যেত বা পর্দার পাশে লুকিয়ে যেত, দেখতো যে মা মারছে, আর ওরা ভয়ে কাঁপতো, এই বোধহয় বাবা ধরলে আমাদেরও পেটাবে। এইভাবে দিন যায়, ধীরে ধীরে বড় হয় বাচ্চাটাও, বাবার অত্যাচার দেখে। একটা সময় আসে, বাবা মদ খেয়েই মারা যায়। ছেলেগুলো বড় হয়, একজন উকিল হয়, সে মদ খায় না, আর একজন বাবার মতোই হয়। তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, যে মদ খায়, সে বলছে, কেন, আমার বাবা খেত।
আমার মাকে মারতো, আমি বাবার মতোই তো করি, আমি তো নতুন কিছু করি না। তো অন্য ছেলেকে জিজ্ঞেস করা হয়েছে, দেখুন আমার বাবা মদ খেত, আমার মাকে মারতো, ওইটা আমি দেখতাম, আর সেদিন থেকে আমি ভাবতাম আমি মদ খাবো না, আর যারা এরকম অত্যাচারিত মহিলা আছে আমি তাদের হয়ে কেস লড়ব। দিস ইজ দ্য ডিফারেন্স। একই মা বাবা, দেখার পার্থক্য একদম। এবং এই যে সাইকিয়াট্রি বলছি না, যেটা নিয়ে আমি বারবার বোঝাতে চাই আমার দর্শকদের, যে এই ভয়ের কোনো কারণ নেই। শরীর থাকলে শারীরিক রোগ হয়, মন থাকলে তো মানসিক রোগ হবেই, হতেই পারে। আর একটা জিনিস বলি সৌরভ, দেখ আজকে ডায়াবেটিস, যদি আনরিজলভ ডায়াবেটিস থাকে, তোর কিডনির প্রবলেম হতে পারে, তোর চোখের প্রবলেম হতে পারে, তোর আর্টারির প্রবলেম হতে পারে। সূত্রপাত কি? আনকন্ট্রোল ডায়াবেটিস। সিমিলারলি হাইপার টেনশন। কিন্তু ডায়াবেটিস হাইপার টেনশনকে আমরা কি সুন্দরভাবে মেনে নিয়েছি, কিন্তু সিজোফ্রেনিয়াকে মানতে পারিনি, কারণ ওটা পাগল। কিন্তু সিজোফ্রেনিয়া হলে কিন্তু কিডনি ক্ষতি হবে না, চোখ ক্ষতি হবে না, কিন্তু ওটাতে আমরা বেশি ভয় পাই, কারণ উই আর স্টিগম্যাটাইজড। আমরা সিনেমাতেও দেখেছি, পাগলা গারদে বন্ধ করছে, হাই করছে, কারেন্ট দিচ্ছে, এই করছে, আমাদের কাছে সেই জিনিসগুলো ঢুকে বসে আছে, পোর্ট্রেয়াল হয়ে গেছে। কিন্তু এখান থেকে কিন্তু বেরোতে হবে। এখন তোদের মতো যারা এই ধরনের পডকাস্ট করছিস বা ইউটিউব করছে, অনেকেই করছে, বা অনেক নিউজ প্রিন্টও এগিয়ে আসছে, এখন মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অনেক বেড়েছে। ইনফ্যাক্ট আমরাই এখন টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম করে থাকি এক একটা স্কুল ধরে ধরে, এবং আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। রাইট। আর একটা কথা বলি, অনেকেই বলবে ডাক্তারবাবু ডাক্তার তো নেই, সাইকিয়াট্রিস্ট তো নেই, এটা আবার খুব ভুল কথা। আচ্ছা, এখন আমাদের গভর্নমেন্ট প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে, ডিস্ট্রিক্ট, সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, এবং সবচেয়ে বড় কথা ওষুধটাও বিনা পয়সায় দেওয়া হয়। ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, একদমই নেই। আমি যত ভয় পাবো তত আমার ক্ষতি, আমার পরিবারের ক্ষতি, তাতে লাভ কি হবে? তার চেয়ে আমি ট্রিটমেন্ট করিয়ে নেব। এবং আমার মনে হয় আজকে দর্শক যারা দেখছেন, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আসুন আমরা সবাই মিলে হাত ধরি, অ্যাটলিস্ট মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসটাকে বাড়াই। এবং যদি দেখেন আপনার নিজের কেউ বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, কাইন্ডলি তাকে বলুন, দরকার পড়লে কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করুন। এই স্টিগমা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুন, আপনি নিজেও বেরিয়ে আসুন এবং বেরিয়ে আসতে সাহায্য করুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। অসংখ্য।